স্বাগতম সবাইকে। আমরা ডি ব্লক মৌল স্টার্ট করেছি। তো ডি ব্লক বলতে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত। তো যারা ডি ব্লকে আছে তাদের মধ্যে বেশ কিছু মৌল কিছু স্পেশাল ধর্ম দেখায়, যেমন রঙিন যৌগ গঠন, তারপর জটিল আয়ন গঠন করে পরিবর্তনশীল জারণ মান দেখায়। এ ধরনের কিছু স্পেশাল ধর্ম দেখিয়ে থাকে। তো যারা এই স্পেশাল ধর্মগুলো দেখায় তাদেরকে আমরা একটা আলাদা করে ফেলেছি। তো ডি ব্লকের মধ্যে দুইটা ভাগ করেছি, একটা স্পেশাল আর একটা স্পেশাল না। তো ডি ব্লকের মধ্যে অর্থাৎ ডি ব্লক মৌলের মধ্যে যারা স্পেশাল, যারা একটু আলাদা, তাদেরকে আমরা একটা নতুন নামে ডাকি অবস্থান্তর মৌল বা ট্রানজিশন এলিমেন্ট। তো অবস্থান্তর মৌল এই ব্যাপারটা কি, কাদেরকে আমরা অবস্থান্তর মৌল বলবো, কি শর্ত থাকলে ডি ব্লকের মৌলদেরকে অবস্থান্তর মৌল বলা যাবে, হ্যাঁ, এবং তাদের স্পেশাল বৈশিষ্ট্যগুলো কি, এই ব্যাপার নিয়ে আমরা এই লেকচারে কথা বলবো। তো খুবই সিম্পল ব্যাপারটা, খুবই সহজ। সেটা হচ্ছে অবস্থান্তর মৌল হওয়ার শর্তগুলা কি। ওকে, তো আমরা সংজ্ঞাটা লিখলেই আসলে শর্তটা চলে আসবে। সংজ্ঞাটা আমরা লিখি, পরীক্ষায় অবস্থান্তর মৌল কি এই সংজ্ঞাটা আসে, সংজ্ঞাটা আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করে। সো আমরা চলো সংজ্ঞাটা একটু দেখি। ওকে, আচ্ছা, সংজ্ঞাটা হচ্ছে প্রথমত ডি ব্লক মৌল হতে হবে। ডি ব্লক মৌলের তারপর বলছে সুস্থিত আয়ন হতে হবে। এ কথা হচ্ছে, তার মানে আমরা কিন্তু যেই শর্ত দিয়ে তাকে অবস্থান্তর মৌল কিনা বলবো, একটা শর্ত দিয়ে তো বলবো সে অবস্থান্তর হবে কি হবে না, ওই শর্তটা কিন্তু আয়নের উপর চেক করা হয়, মৌলের উপর না, আয়নের উপরে। আমরা আয়ন দেখে বলবো মৌলটা অবস্থান্তর কিনা। তার মানে ডি ব্লক মৌল হতে হবে, তার আয়ন নিব আমরা। কেমন আয়ন নিব? সুস্থিত আয়ন নিব। সুস্থিত আয়নের তারপর ডি অরবিটালের দিকে তাকাবো। ডি অরবিটাল সেটা যদি আংশিক পূর্ণ থাকে। আংশিক পূর্ণ শব্দের অর্থ কি? সম্পূর্ণ থাকা যাবে না, সম্পূর্ণ খালি থাকা যাবে না। আংশিক পূর্ণ অর্থ হচ্ছে আমার ডি 1 থেকে 9 হতে হবে। ডি 1 থেকে 9 বলতে বোঝাচ্ছে যে আমার ডি একেবারেও খালি না, আবার ডি সম্পূর্ণ পূর্ণ না। কারণ আমরা জানি ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকতে পারে। যদি 10টি ইলেকট্রন থাকে তাহলে ডি অরবিটাল পূর্ণ, আর যদি 1 থেকে 9টা থাকে তাহলে আংশিক পূর্ণ। সো ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকলে ওই মৌলকে অবস্থান্তর মৌল বলে। তাহলে অবস্থান্তর মৌল হতে হলে আয়ন চেক করতে হবে। আয়নটা তাও আবার সব আয়ন না, যেমন আমি যে কোনো একটা মৌল নিলাম ফেরাস, তার একটা আয়ন নিলাম 4+, বাট এই আয়নটা অস্তিত্ব নাই, এই আয়নটা পাওয়া যায় না, এটা সুস্থিত না, তাহলে যে কোনো আয়ন নিলেই হবে না। তোমাকে নিতে হবে যে সকল আয়ন পাওয়া যায়, যে সকল আয়ন সুস্থিত, ওই আয়নগুলো তোমাকে নিতে হবে। নেওয়ার পরে তোমাকে দেখতে হবে তার ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে 1 থেকে 9টা আছে কিনা। যদি ডি অরবিটালে কোনো ইলেকট্রনই না থাকে, কিংবা ডি অরবিটালে 10টা করে ইলেকট্রন থাকে, তাহলে কিন্তু তাকে অবস্থান্তর মৌল বলবো না। কখন বলবো? যদি 1 থেকে 9টা করে থাকে। তাও আবার কাদের মৌল? না, সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে আমাকে আয়ন নিতে হবে, সুস্থিত আয়ন নিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকলে ওই মৌলকে অবস্থান্তর মৌল বলে। তাহলে প্রথম শর্ত হচ্ছে ডি ব্লক মৌল হতে হবে, 2 নম্বর শর্ত হচ্ছে সুস্থিত আয়ন হতে হবে, 3 নম্বর শর্ত হচ্ছে ডি অরবিটাল 1 থেকে 9টা ইলেকট্রন থাকতে হবে। তাহলে এই 3টা শর্ত যদি কেউ পূরণ করে, 1 নম্বর ডি ব্লক মৌল হতে হবে, 2 নম্বর সুস্থিত আয়ন হতে হবে, 3 নম্বর আংশিক পূর্ণ থাকতে হবে 1 থেকে 9টা, তাহলে ওই মৌলকে অবস্থান্তর মৌল বলা হয়। তো আমরা বেশ কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে সে ব্যাপারটা দেখব। যেমন ফর এক্সাম্পল আমরা 3টা এক্সাম্পল এখানে দেখাবো। একটা হচ্ছে স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+, এটাই পাওয়া যায়, অন্য কোনো আয়ন পাওয়া যায় না। তারপর আমরা দেখব জিঙ্কের সুস্থিত আয়ন হচ্ছে জিঙ্ক 2+, এটাই পাওয়া যায়, অন্য কোনো আয়ন আসলে পাওয়া যায় না। তারপর আমরা দেখব ফেরাস 2+, ফেরাস এবং ফেরিক। সো আমরা এই আয়নগুলোর ক্ষেত্রে টেস্ট করে বলবো কোন আয়নটা, এই আয়নগুলো টেস্ট করে আমরা বলবো কোন মৌলটা অবস্থান্তর আর কোন মৌলটা অবস্থান্তর না। ওকে, আচ্ছা, তো প্রথমে আসো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা বলবো স্ক্যান্ডিয়াম হচ্ছে 21। আমরা এখনও কিন্তু স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব, তারপর স্ক্যান্ডিয়াম 3+। ওকে,
সো স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা শর্টকাট করব, আর্গন পর্যন্ত ঠিক আছে, আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করে ফেললাম। তারপরে 4s2 3d1। হ্যাঁ, আমরা যদি সিকোয়েন্সিয়ালি লিখতে চাই তাহলে 3d1 4s2। তো এরপর করবো স্ক্যান্ডিয়াম 3+। তাহলে স্ক্যান্ডিয়াম 3+ হবে কি, 3টে ইলেকট্রন চলে যাবে। তো ইলেকট্রন কিভাবে যায়, সর্বশেষ কক্ষপথ থেকে আগে যাবে, সর্বশেষ একদম লাস্টের কক্ষপথ থেকে আগে যাবে। ইলেকট্রন ঢোকার সময় আহ্বাব নীতি ফলো করে ঢুকে, কিন্তু বের হওয়ার সময় একদম লাস্ট কক্ষপথ থেকে, একদম লাস্ট অরবিটাল থেকে চলে যায়। তাহলে এটা একটু লিখে রাখো, এটা একটা বেসিক, অনেকে ভুল করে, এটা একটা বেসিক, সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট বেসিক। এটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়াবো, সেকেন্ড চ্যাপ্টারে এটা বিস্তারিত পড়ানো হবে। তারপর থার্ড চ্যাপ্টার একটু বলে দিচ্ছি। ইলেকট্রন প্রবেশের সময় আহ্বাব নীতি ফলো করে, আহ্বাব নীতি ফলো করে। ওকে, যেমন দিয়ে লিখো, যেমন 4s এ আগে যায়, 3d-তে পরে যায়। তাহলে 4s আগে কেন গেল, 3d-তে পরে কেন গেল? 3 আগে না, তাহলে 3-তে আগে যাওয়ার কথা না, কিন্তু 3d-তে পরে যায়। 4 পরে না, 4s পরে যাওয়ার কথা না, কিন্তু 4s আগে যায়। এটা কিসের কারণে হয়, 4s কেন আগে যায়? 3d-তে না গিয়ে এটা হয় আহ্বাব নীতির কারণে। তো এটা কখন ফলো করবে? এটা ইলেকট্রন প্রবেশের সময়, ঢোকার সময় ফলো করবে। কিন্তু যখন ইলেকট্রন বের হবে, বের হওয়া মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে, এরকম প্লাস চার্জে চার্জিত হবে, সেই ক্ষেত্রে কিন্তু আহ্বাব নীতি ফলো করে না। ইলেকট্রন বেরোয়ার ক্ষেত্রে সর্বশেষ যে আছে তার কাছ থেকেই বেরোবে সিরিয়ালি। তাহলে এখানে 4 3 সিরিয়ালকে 4, এখানে কিন্তু শক্তি দেখা হয় না। ইলেকট্রন ঢোকার ক্ষেত্রে শক্তি দেখা হয়, বেরোয়ার ক্ষেত্রে শক্তি না। বেরোয়ার ক্ষেত্রে যে সবার লাস্টে তার কাছ থেকেই, যে সবার কাছ থেকে দূরে, নিউক্লিয়াস থেকে যে সবচেয়ে দূরে তার কাছ থেকে বের হয়। ঢোকার সময় শক্তি দেখে ঢুকে, সেজন্য আহ্বাব নীতি। বেরোয়ার সময় কক্ষপথ যে সবার শেষে আছে তার কাছ থেকে বেরোবে। তাহলে লিখো, এরপরে এটুকু লিখেছো, এটা লিখে ফেলো আগে, এটা লিখে ফেলো। লিখার পরে এবার লিখো ইলেকট্রন বের হওয়ার সময়, বেসিকের ওইখানেই লিখবা, বেসিকের ওইখানেই লিখো ইলেকট্রন বের হওয়ার সময় আহ্বাব নীতি ফলো করে না, ঠিক আছে, বরং যে সবার শেষে তার কাছ থেকেই ইলেকট্রন ত্যাগ হয়। তাহলে আমাদের ঢোকার ক্ষেত্রে 4s আগে যায়, 3d-তে পরে আসে। ওকে, বেরোয়ার ক্ষেত্রে কিন্তু 4s থেকেই বেরোবে, তারপর 3d সিরিয়ালে আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে যেমন দিয়েও লিখতে পারো, যেমন আমার 4s আগে ইলেকট্রন বের হবে, তারপর 3d। ওকে, তাহলে 4s থেকে ইলেকট্রন, তারপর 3d, অর্থাৎ বাইরের যে সবার বাইরে আছে তার কাছ থেকে আগে বেরোবে। ওকে ওকে, সো লিখে নাও, সবাই দ্রুত লিখে নাও, 4s থেকে ইলেকট্রন আগে বেরোবে, তারপর 3d। ওকে, আচ্ছা এবার আসো। সো আমাদের যেহেতু 3+, 3টে ইলেকট্রন চলে যাবে, তাহলে 4s থেকে চলে গেল 2টা, 3d থেকে একটা চলে গেল। তাহলে আমাদের ফাইনালি কি দাঁড়াচ্ছে, আর্গন। তারপর 3d থেকে একটা ইলেকট্রন চলে যাওয়ায় 3d 0, 4s থেকে 2টা চলে যাওয়া 4s 0। তার মানে দেখো, আমরা বললাম ডি ব্লক মৌল, তার মানে স্ক্যান্ডিয়াম হচ্ছে একটা ডি ব্লক মৌল। তার একটা মাত্র আয়ন পাওয়া যায় স্থিতিশীল, সুস্থিত, সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+। কোন আয়ন পাওয়া যায় আর কোন আয়ন পাওয়া যায় না এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। যেমন স্ক্যান্ডিয়াম 3+ পাওয়া যায়, এটা কোথায় পেলাম এটা মুখস্থ রাখতে হবে, কারণ এটা এক্সপেরিমেন্ট করে করে বের করা হয়েছে কোনটা পাওয়া যায় আর কোনটা পাওয়া যায় না, কোনটা স্থিতিশীল আর কোনটা স্থিতিশীল না। কাজে এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই, এটা তোমাকে জানতে হবে। স্ক্যান্ডিয়াম 3+ পাওয়া যায়, এটা তোমাকে জানতে হবে। তো আমাদের বইয়ে যেসব এক্সাম্পল আছে, বইয়ের এক্সাম্পলগুলো পড়লেই হবে, এর বাইরে কিছু জানতে হবে না। তাহলে স্ক্যান্ডিয়াম 3+, এটার মানে স্ক্যান্ডিয়াম 3+ কি বলো তো, একটা সুস্থিত আয়ন। স্ক্যান্ডিয়াম 3+ হচ্ছে একটা সুস্থিত আয়ন। ওকে, তো এই সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল কিন্তু 1 থেকে 9 নেই, অর্থাৎ ডি অরবিটাল শূন্য, খালি।
ফলে এটা কি হবে না, অবস্থান্তর মৌল হবে না। ঠিক আছে, সো ব্যাখ্যাটা কিভাবে লিখব পরীক্ষায় লিখব ডি ব্লকের একটি মৌল স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন স্ক্যান্ডিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে কোনো ইলেকট্রন না থাকায় এটা অবস্থান্তর মৌল হবে না। তাহলে যেটা বললাম এখন মুখে সেটা লিখে দিচ্ছি, পরীক্ষায় এই কথাটা লিখবা। তাহলে পরীক্ষায় লিখো, শুরু করবা ডি ব্লকের মৌল দিয়ে। আমার প্যাটার্নটা খেয়াল করো, শুরু করবা ডি ব্লকের মৌল অমুক, ডি ব্লকের মৌল অমুক, অমুকটাকে এখানে স্ক্যান্ডিয়াম এর সুস্থিত আয়ন, সুস্থিত আয়নটা কি? সুস্থিত আয়নটা হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+। ওকে, এর ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল, সর্বশেষ ডি অরবিটাল হতে হবে অবশ্যই। তাহলে এই কথাটাই লিখবা, সর্বশেষ ডি অরবিটাল খালি। ওকে, আর যদি বলো আংশিক পূর্ণ তাহলে আংশিক পূর্ণ, অথবা পূর্ণ হলে পূর্ণ, খালি হইতে পারে, আংশিক পূর্ণ হতে পারে, পূর্ণ হতে পারে। এর উপর ডিসিশনটা দিবা। অতএব স্ক্যান্ডিয়াম মৌলটি অবস্থান্তর মৌল নয়। তাহলে স্ক্যান্ডিয়াম কি নয়? অবস্থান্তর মৌল নয়। ওকে, সেমভাবে বাকি সব কিছু এভাবে এই ফরম্যাটে লিখবা। ডি ব্লকের মৌল জিঙ্ক এর সুস্থিত আয়ন, জিঙ্কের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ডি অরবিটাল পূর্ণ, অতএব জিঙ্ক অবস্থান্তর মৌল নয়। সবগুলো এভাবেই লিখবে এই ফরম্যাটে। তাহলে অবস্থান্তর মৌল কি না জিজ্ঞেস করলে তুমি চেক করবা কিভাবে? প্রথমে সুস্থিত আয়নে ইলেকট্রন বিন্যাস করবা, ডি অরবিটাল কেমন সেটা দেখবা, এরপর বলবা যে এটা অবস্থান্তর কিনা। ঠিক আছে, ওকে। সো নেক্সট আমরা জিঙ্ক চেক করব। আসো জিঙ্কের ক্ষেত্রে খেয়াল করো, আমরা জিঙ্ক চেক করব এখন, জিঙ্ক অবস্থান্তর মৌল হবে কিনা। জিঙ্কের ইলেকট্রন বিন্যাস আমরা যদি দেখাই তাহলে হচ্ছে আর্গন, তারপর হচ্ছে জিঙ্কের ক্ষেত্রে 3d10 4s2, জিঙ্ক দুটো ইলেকট্রন চলে যাবে, জিঙ্ক 2+ সুস্থিত আয়ন, ফলে লাস্টের কক্ষপথ থেকে যাবে, তাহলে 4s থেকে যাবে আর্গন, আর 3d10 থাকবে 4s0। যেহেতু ডি অরবিটাল পূর্ণ, তাহলে এটা কি পূর্ণ না? পূর্ণ, তাহলে এটাকে অবস্থান্তর মৌল হবে। তখন ওই আগের ব্যাখ্যাটাই লিখে দিবা, অবস্থান্তর মৌল নয়। ঠিক আছে, তাহলে বুঝাতে পারছি অবস্থান্তর মৌল কারা নয়। প্রথমত একটা মৌল দেখে কিন্তু অবস্থান্তর মৌল বলা যাবে না, আমাকে কি করতে হবে? মৌলের সুস্থিত আয়ন নিতে হবে। সুস্থিত আয়ন নেওয়ার পরে, যেমন আমাদের স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসে তাকাও, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখো তোমার খাতায়। স্ক্যান্ডিয়ামের মৌলের ইলেকট্রন বিন্যাসে কিন্তু 3d1 ছিল, রাইট? দেখো তোমার খাতায় স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসে 3d1 ছিল, কিন্তু 3d1 থাকলেই তো অবস্থান্তর হওয়ার কথা না। আমরা কিন্তু মৌলের ইলেকট্রন বিন্যাস বলি নাই, আমরা বলছি ওই মৌলটার সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস। তার মানে ইলেকট্রন বিন্যাসটা চেক করতে হবে আয়নের ইলেকট্রন বিন্যাস, তাও আবার সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস। তাহলে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস চেক করার পর যদি দেখি ডি অরবিটালে 0 কিংবা 10 আছে, তাহলে সে অবস্থান্তর মৌল হবে না। ওকে, সিমিলারলি ফেরাসেরটা চেক করব, ফেরাস অবস্থান্তর মৌল হবে কিনা। ঠিক আছে, তাহলে চলো ফেরাসেরটা চেক করি, ফেরাস অবস্থান্তর মৌল হবে কিনা। ফেরাস 2+, সো আমরা একেবারে ইলেকট্রন বিন্যাস করে ফেলি। আর্গন আছে, ফেরাস 2+ বলতে বেসিক্যালি 4s থেকে দুটো ইলেকট্রন চলে যাবে, আর 3d6 থাকবে, 4s কত 0। আর যদি ফেরিক 3+ও বলি, সেক্ষেত্রে হচ্ছে ফেরিকের ক্ষেত্রে 3টে ইলেকট্রন চলে যাবে, তাহলে আর্গন 3টে ইলেকট্রন গেলে 4s থেকে তো 2টা গেল, 3d থেকে একটা যাবে, 3d5 হবে। তার মানে ফেরাস 2+ হচ্ছে 3d6 4s0, ফেরিক 3+ হচ্ছে কত, ইলেকট্রন বিন্যাস করলাম, তাহলে আমার কি 3d5 4s। তো আমরা দেখতে পাচ্ছি যে সুস্থিত আয়নের, এরা দুইটাই সুস্থিত আয়ন, এবং সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল কি আছে? আংশিক পূর্ণ আছে। সো ডি অরবিটাল যখন আংশিক পূর্ণ থাকবে সেটা অবস্থান্তর মৌল হবে। ওকে, সো আংশিক পূর্ণ, তাহলে এটা হবে অবস্থান্তর মৌল। ওকে, ঠিক আছে। সো লিখে নাও সবাই, ব্যাখ্যাটা কি লিখবো? ব্যাখ্যাটা লিখবো ডি ব্লক মৌল ফেরাসের সুস্থিত আয়ন ফেরাস 2+ এবং ফেরিক 3+
এর ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ বা পূর্ণ আংশিক পূর্ণ, সেজন্য এটা অবস্থান্তর মৌল। তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে? অবশ্যই ইলেকট্রন বিন্যাসটা আগে দেখাতে হবে। ইলেকট্রন বিন্যাস দেখানোর পরেই তুমি ব্যাখ্যা করতে পারবে। যখনই তোমাকে বলবে কোনো একটা মৌল অবস্থান্তর মৌল হবে কি না, তোমাকে তোমার পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্নে জিজ্ঞেস করেছে কোনো একটা মৌল অবস্থান্তর মৌল হবে কি না, যেমন ফেরাস 2+ অবস্থান্তর মৌল ফেরাস অবস্থান্তর মৌল হবে কি না, তোমাকে প্রথমে ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করার পরে তুমি তারপর ওই লাইনটা লিখে দিবে যে ডি অরবিটাল আংশিক পূর্ণ, তারপর হচ্ছে অবস্থান্তর মৌল কিনা। তাহলে আগে ইলেকট্রন বিন্যাস করতে হবে, তারপরে কিন্তু আমরা আসলে ডিসাইড করতে পারবো সেটা। তো অবস্থান্তর মৌল তাহলে কারা? সব ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল না। যাদের সুস্থিত আয়নের আংশিক পূর্ণ থাকে, যেমন স্ক্যান্ডিয়াম, জিঙ্ক, এরা কিন্তু ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল না। তাই একটা কথা লেখা হয়, সেটা হচ্ছে সকল ডি ব্লক মৌলই কি নয়? অবস্থান্তর মৌল নয়। কিন্তু অবস্থান্তর মৌল হতে হলে কি লাগবে? ডি ব্লক হওয়া লাগবে। তাহলে আমরা একটা কথা বলতে পারি, সকল অবস্থান্তর মৌল ডি ব্লক, কিন্তু সকল ডি ব্লক কি নয়? অবস্থান্তর নয়। তাহলে মাঝে মাঝে এটা তোমাকে ব্যাখ্যা করতে বলতে পারে। সকল অবস্থান্তর মানই ডি ব্লক হতে হবে আগে। তাহলে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক, কিন্তু সকল ডি ব্লক মৌল কি নয়? অবস্থান্তর মৌল নয়। ঠিক আছে, ব্যাখ্যা করো। সো এটা ব্যাখ্যা করব কিভাবে? আমরা বলবো অবস্থান্তর হতে হলে ডি ব্লক হওয়া লাগবে, কিন্তু ডি ব্লক হলে সে যদি তার সুস্থিত আয়নের ডি অরবিটাল পূর্ণ করতে না পারে অথবা আংশিক পূর্ণ না থাকে, তাহলে হচ্ছে অবস্থান্তর মৌল হবে না। আমরা এরপর এক্সাম্পল, এটা ব্যাখ্যা করতে গিয়ে আমরা এই সংজ্ঞাটা লিখব। সংজ্ঞাটা লেখার পরে আমরা এক্সাম্পল দিব। এক্সাম্পলের ক্ষেত্রে আমরা যে কোনো একটা তুলে ধরবো, যেমন আমরা স্ক্যান্ডিয়াম তুলে ধরতে পারি, জিঙ্ক তুলে ধরতে পারি, ফেরাস তুলে ধরতে পারি। এগুলো তুলে ধরার পরে তারপর এগুলোর আলোকে ব্যাখ্যাটা করব। এক্সাম্পলের দেখাবো, ইলেকট্রন বিন্যাসগুলো দেখাবো, ইলেকট্রন বিন্যাস দেখিয়ে এর আলোকে ব্যাখ্যা করব। ঠিক আছে, তাহলে পরীক্ষায় সংজ্ঞা লিখবো, সংজ্ঞা লেখার পর ইলেকট্রন বিন্যাস দেখাবো, ইলেকট্রন বিন্যাস দেখানোর পরে ব্যাখ্যাটা করব। এভাবে করে আমরা অবস্থান্তর মৌলের কনসেপ্টটা পরীক্ষায় লিখব। ওকে, ঠিক আছে।